এসো। এটা সত্যি এই ফ্যাক্টরিটা আমরা আবার ফিরে পেয়েছি? হ্যাঁ মা, এটা আমাদের। আমি সত্যি ভাবতে পারছি না যে তোরা এই ফ্যাক্টরিটা আবার ফিরিয়ে দিলি। তোর বাবার একটা স্বপ্ন ছিল এই ফ্যাক্টরি নিয়ে, তিল তিল করে তৈরি করেছিল এই ফ্যাক্টরিটা, আর এটাই রায় বর্মনরা ছিনিয়ে নিয়েছিল। সত্যি বাবু, আমি বিশ্বাস কর, আমি ভাবতে পারছি না যে তোরা ফিরিয়ে দিয়েছিস। এটা আমার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। কিন্তু মা, এটা সত্যি, একদম সত্যি, বিশ্বাস করো। এই দেখো। ও সরি, আমি না মানে বোঝাতে গিয়ে লাগেনি তো মা? না না, লাগেনি। তবে আমাকে একটা কথা বলো যে এই ফ্যাক্টরিটা তোমরা মানে কি করে সম্ভব হলো? এটা রায় বর্মনরা তো এমনি ছেড়ে দেবে না। এমনি তো দেয়নি। মৌলভী জয়নাল আলাদিন আর ফতেমা বিবি এটা কিনেছে। 1 কোটি। আজ থেকে এই রায় বর্মন কোম্পানিটা আপনার। তার মানে তোমরা ছদ্মবেশে এই কাজটা করেছো, তাই তো? হ্যাঁ মা, আমি আর অর্জুন সেজে গুজে ওই কমলেশ রায় বর্মনের চোখে ধুলো দিয়ে এই কোম্পানিটা আবার আমাদের নামে করিয়ে নিয়েছি। এই সব প্ল্যান কিন্তু অর্জুনের না, এই প্ল্যান আমি এক্সিকিউটই করতে পারতাম না যদি মিলি না থাকতো। আমার বাবুই তো তার জীবনের সবটাই ওই রায় বর্মনদের থেকে আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ে উৎসর্গ করেছে। আর আজ তুমি আমার বাবুয়ের পাশে এইভাবে দাঁড়িয়েছিলে। মিলি, আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকবো গো, চিরটা কাল ঋণী হয়ে থাকবো। এভাবে বলবেন না মা, মা কি কখনো তার মেয়ের কাছে ঋণী হয়ে থাকে? ঠিক, একদম ঠিক কথা। তাহলে বলো কি করতে হবে আমাকে, বলো। পরে আমাকে অনেক অনেক আদর করবে, কিন্তু এখন 1 মিনিট। মা, এ নিন, এবার এটা ফাটিয়ে সান্যাল ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের ইনঅগারেশন করুন। না না, আমি এ কাজ করতে পারবো না। তোমরা এতটা ঝুঁকি নিয়ে এই ফ্যাক্টরি আবার ফিরিয়ে এনেছো, এই কাজ তোমরা করবে, আমি পারবো না। না মা, এই উদ্বোধন তুমিই করবে। আজকে বাবা বেঁচে থাকলে বাবা করতো, কিন্তু যেহেতু নেই তুমিই করবে, বাবা খুশি হবে। না বাবু। হ্যাঁ বৌদি, উদ্বোধনটা আপনিই করুন, পুষ্পেন্দুদা ভারী খুশি হবেন। বাপিদা, আপনারা সবাই? এই তো আমরাও এসে গেছি। তোর ছেলে আর ছেলের বউ তোকে সারপ্রাইজ দেবে বলে আমাদেরকে আগে থেকেই ডেকে রেখেছিল। আর জানিস, পুষ্পেন্দুদাও কিন্তু আমাদের সাথে আছে। এই দেখ, এই নে, এবার নারকেলটা ফাটা দেখি। ও 1 মিনিট, এটা ধরো। আগে তো গেটটা খুলতে হবে। চলো। এই নে, এবার তো নারকেলটা ফাটা।
পুষ্পেন্দু স্যারের মতো মানুষ হয় না। এত জায়গায় আমি কাজ করেছি, ওনার মতো বড় মনে মানুষ একটাও পেলাম না। হ্যাঁ, আমাদের একেবারে পরিবারের মতো আগলে রাখতেন পুষ্পেন্দুদা। ফ্যাক্টরি সবকিছু আগলে রাখার পরেও আমাদের সমস্ত ছোটখাটো ব্যাপারেও খেয়াল রাখতেন আমাদের পুষ্পেন্দুদা। অর্জুনও একদম এরকম, সবার জন্য ভাবে। বস্তির এতগুলো মানুষ, দলের লোক, সকলকে ঠিক এইভাবেই আগলে রাখে। অর্জুন বাবার মতো ভালো। এই ফ্যাক্টরিটা আমি আপনাদের ভরসায় খুললাম, আর আমি চাই যে ফ্যাক্টরির কাজ আজ থেকেই শুরু হয়ে যাক। কিন্তু একটাই সমস্যা যে এখন আমি সেভাবে টাকা দিতে পারবো না। কবে যে সব ঠিক হবে সেটারও একটা অনিশ্চয়তা। আমার গয়না বেচে ছি ছি, মা লক্ষ্মীরা গায়ের গয়না বেচে আমাদের টাকা দেবে সেটা আমরা নিতে পারবো না। তোমার বাবার পর তুমি আমাদের সবাইকে ডেকে ঠিক কাজ দিচ্ছ, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। আমরা সবাই ঠিক করেছি যে এই মাসের মাইনে আমরা কেউ নেব না। তোমরা কি বলছো? হ্যাঁ 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 একদম, হ্যাঁ ঠিক, একদম ঠিক। এই তো সব সমস্যার সমাধান, এবার কাজ শুরু। আর হ্যাঁ, আমি আজ দুপুরে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করছি। আমরা এখানে হই হই করে কাটাবো। চলো 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 চলো। তোমার ছেলে আর ছেলের বউ মিলে তোমার স্বপ্নের কারখানাটাকে আবার ফিরিয়ে এনেছে। তুমি যেখানেই থেকো ওদের দুজনকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ওরা যেন সারা জীবন একে অপরের পাশে থেকে লড়াই করে যেতে পারে। ওরা দুজনে একসাথে যেন খুব ভালো থাকে গো। রাহুলকে এভাবে মুখের কথায় শোধরানো যাবে না। ওর টানাটা আমাকে ছেটে ফেলতে হবে। ও যাদের কাঁধে ভর দিয়ে এভাবে রমরমিয়ে উঠেছে, এত ফেম পেয়েছে, তারা কে সেটা আমাকে খুঁজে বার করতে হবে। কিন্তু কোনো ক্লুই তো পাচ্ছি না। কিন্তু পাসওয়ার্ডটা এটাই তো দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু এটাও না। খুলে গেছে। এবার এই ছেলেটাকে একটা মেসেজ করে দেখি। যে ছেলেটা আমার হয়ে কন্টেন্ট বানায় ওর বাড়ির অ্যাড্রেসটা পাঠাও। এই স্যার। আপনি তো ওর বাড়ি গেছেন স্যার, অ্যাড্রেসটা তো আপনি জানতেন। ধুর বাবা, জিজ্ঞেস করছে বলে দে না। তা না ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেই যাচ্ছে। হ্যাঁ আমি বাড়ি চিনি, কিন্তু এক্স্যাক্ট অ্যাড্রেসটা পাঠাও। আমি যাব না, আমার লোক পাঠাবো। মালটাকে কড়কাতে হবে।
এটা আমাকে মনে রাখতে হবে, 5/C। বৌদি কি যে ভালো লাগছে, মানে ফ্যাক্টরিটা আবার চালু হলো, তাও আমাদের হাতে। সত্যি অর্জুন, তুই কিন্তু পুরনো লোকগুলোকে কাজ দিয়ে দারুণ করেছিস। হ্যাঁ মা, আমিও ডিসাইড করে ফেলেছি, মানে পড়াশোনাটা শেষ করেই বিজনেস জয়েন করব। বলছি সবাই সবকিছু করবে আর আমি শুধু বসে বসে খাবো? আমি তো ঠিক করেছি যে আমি আর শ্বশুর বাড়িতেও ফিরবো না। আমি কি শুধু তোমাদের ঘাড়ে বসে থাকবো? ও মা, এ আবার কি কথা? হ্যাঁ রে, তুই আমাদের ঘাড়ে বসে থাকবি মানে? এদিকে আয় তো, বসে। আচ্ছা তুই কি বুঝিস না যে তুই আমাদের কত আদরের? তোর কিন্তু অনেক কাজ চন্দ্রা। তুই জোজোকে বড় করবি, নিজের যত্ন নিবি, নিজে ভালো থাকবি, এই করতে করতেই তো তোর সময় কেটে যাবে। দিদি ভাই তো একদম ঠিক বলেছে। এভাবে বসে বসে তো খেতে দেওয়া যাবে না। মিলি, তুমি এসব কি বলছো? মেয়েটাকে এত ভুল চিনলাম আমি? ব্যবসা চালু করার দম্ভে ধরাকে সরা জ্ঞান করছে। আমার মেয়ে গায়ে গতরে খেটে খাবে নাকি পায়ের ওপর পা তুলে বসে থাকবে, সেটা তুমি ঠিক করে দেবে নাকি? আপনারা আমায় যতই বকাবকি করুন, দিদি ভাইকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। আমি তোর ভাইয়ের বউ, এমনি এমনি তো আমি ছেড়ে দেব না। এমন ভাবসাব যেন নিজে কত রোজগার করে, শুধু লোকজনকে জ্ঞান দিয়ে বেড়ায়। আমি তো দিদি ভাইয়ের মতো তো ট্যালেন্টেড নই। দিদি ভাই যে এত ভালো নাচতে পারে, কি শক্ত শক্ত নাচ কি সহজে শিখিয়ে দেয়। এত সুন্দর একটা স্কিলকে এত সহজে নষ্ট হতে দেওয়া যায় বলো? তোমরা ভাবো, দিদি ভাই শেখানোর পর আমার মতো একটা মেয়ে যে ক্লাসিক্যাল নাচের কও জানে না, সেও নাকি প্রশংসা করে। তাই আমি চাই যে তুমি নিজের পায়ে দাঁড়াও, নাচের স্কুল খুলে তুমি রোজগার করো দিদি ভাই। ও বাবা, এই ব্যাপার? আরে তুমি এমন করে বললে যেন তুমি কত নিষ্ঠুর। হোক হোক, চন্দা নাচের স্কুল হোক। না না, আমি এসব পারবো না গো। কেন পারবে না দিদি ভাই? তুমি একবার শুরু তো করে দেখো, তোমার এই ট্যালেন্ট আর ওয়েস্ট হবে না। চন্দ্রা, মিলি কিন্তু ঠিকই বলেছে, নিজের পায়ে দাঁড়ানোটা খুবই জরুরি। ঠিকই তো, তোর একটু টাকা আয়ও হবে আর সময়টাও কাটবে। আমার তো মনে হয় খুব ভালো আইডিয়া। হবে না, আর হবে না রে, আমি পারবোই না। দিদি ভাই, তোমাকে পারতেই হবে। আমরা সবাই তোমার সাথে আছি। দেখো না, নাচের স্কুলটা খুলে খুব ভালো লাগবে। তুমি ঠিক পারবে। কি বলে এলে তুমি ড্রয়িং এ আমাকে? মনে হচ্ছে রাহুল ফোনটা দেখতে পায়নি। আমার লাইমলাইট চলে যাবে, আমার ফেম চলে যাবে, আমি অন্যকে ইউজ করি। কি বলতে চাইছো তুমি? পাপড়ি, আনসার মি, কি বলতে চাইছো তুমি আমাকে? পাপড়ি, আনসার মি, কি জানো তুমি? আমি শুধু একটাই জিনিস জানি রাহুল, তুমি নিজেকে বদলে ফেলতে পারো, ভালো হয়ে যেতে পারো। একবার চেষ্টা করে দেখো না রাহুল, আমি জানি তুমি পারবে। আর দাঁড়ালে চলবে না, যাই, ওই কন্টেন্ট ক্রিয়েটর ছেলেটার সাথে আমাকে এক্ষুনি দেখা করতে হবে। দিদি ভাই, তাহলে আজ থেকে তোমার স্কুল শুরু, কেমন? আরে তুই তুই কি বলছিস বলতো? স্কুল শুরু? আমার ছাত্রী কোথায়? আমি শেখাবো কাকে? আমায় শেখাবে। আমাকে শেখাবে না তুমি? ওঠো দেখি, ওঠো ওঠো ওঠো। আরে তুই দাঁড়াও, উঠে দাঁড়াও না, দাঁড়াও, এখানে দাঁড়াও, দাঁড়াও। এই আমি মিউজিকটা স্টার্ট করলাম।
তোমার মতো একটা বেয়াদব মেয়েকে আমি আমাদের বাড়ির বউ বলে স্বীকার করি না। আজ এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। চলো চলো চলো। একটা রাস্তার ছেলে আর এটা একটা মাথা খারাপ মহিলা, আর ওদের দুজনকে আমি অ্যাকসেপ্ট করব না। কি ভালো নাচলে দিদি। পাড়া সেরা শ্রীমতীতে মিলিদির মুখ থেকে তোমার নাম শুনেছিলাম, কিন্তু কখনো দেখিনি। আজ দেখলাম, দারুণ নেচেছো। বস্তিতে এত ভালো নাচের দিদিমণি আছে আমরা তো জানতামই না। তুমি আমাদের নাচ শেখাবে তো? শেখাতেই হবে, আর আজ থেকে। ও মা, মা দেখো ভাইয়ের বউ না আমার নাচের স্কুলের জন্য সব ছাত্রীদের নিয়ে এসেছে। ওরা সবাই খুব ভালো, খুব মিষ্টি। দেখো মিলিটার কাছে ঋণের বোঝা বেড়েই চলেছে আমার। আচ্ছা বলছি সব তো হলো, কিন্তু তোমার ডান্স ক্লাসের কি নাম দেওয়া হবে? ভাবতে হবে তো কিছু। ছন্দম নৃত্য একাডেমি। মা তুমি এত তাড়াতাড়ি ভেবেও ফেললে? অনেক আগে থেকেই ভাবা ছিল। আমার খুব শখ ছিল জানিস, আমার একটা নাচের স্কুল হবে। সেই থেকেই নামটা ঠিক করে রেখেছিলাম। ভাইবো হবে না নামটা? হবে না মানে দৌড়াবে দিদি ভাই। পরের দিন তোমার ক্লাসের আগে বাড়ির সামনে বড় করে সাইনবোর্ড লাগানো থাকবে, আর সেখানে তোমার সব ডিটেলস দেওয়া থাকবে। এবার একটু আমরা শিখবো। ও দিদি ভাই চলো না কিছু একটু দেখাও, আমরা সবাই শিখবো। তোরা সব দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়। কে আপনি? আপনি কি রাহুল রায় বর্মনের সমস্ত কন্টেন্ট বানাতেন, যেগুলো রাহুল আপলোড করতো নিজের নামে? কে আপনি? এখানে কেন এসেছেন? আমি রাহুল রায় বর্মনের ওয়াইফ। আরে বাবা, আপনি দরজা কেন বন্ধ করছেন? একটু আমার কথাটা শুনুন। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি আর আপনাদের সাথে কোনো কাজ করতে চাই না। আমার কোনো ক্ষতি করবেন না। আমি গরিব মানুষ, নিজে খেটে নিজের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি। রাহুল রায় বর্মনের জন্য আমি কোনো কন্টেন্ট বানাবো না, কোনো কন্টেন্ট না। কিন্তু সত্যি কথাটা আমি কাউকে বলবো না। আপনি আমার কথা বিশ্বাস করুন, প্লিজ আমায় ছেড়ে দিন। আমার কোনো ক্ষতি করবেন না। দেখুন, আপনি আমার কথাটা একটু শুনুন। আমি আপনাকে একেবারে অন্য বিষয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। প্লিজ আপনি আমার কথাটা একটু শুনুন। আপনি না অযথা ভয় পাচ্ছেন, আমার কথাটা একটু শুনুন। দেখুন, আপনি যেরকম ভাবে বললেন যে আপনি ভীষণ সাধারণ ঘর থেকে উঠে এসেছেন, আমিও কিন্তু তাই। হতে পারি আমি রাহুল রায় বর্মনের ওয়াইফ, কিন্তু আপনাকে আজকে আমি একদম অন্য বিষয়ে কথা বলতে এসেছি। প্লিজ আপনি আমার কথাটা শুনুন, আর আপনি কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন। আচ্ছা ঠিক আছে, ভেতরে আসুন। শুনুন না, আমি আপনাকে যেটা বলার জন্য এখানে এসেছি। কি হলো, এখনো ঘুমাওনি? ঘুম আসছে না কেন? কি এত ভাবছো? সবকিছু তো ভালোই চলছে। একটা বড় কাজ বাকি মিলি। ফ্যাক্টরিটা তো পাওয়া গেল, দিদি ভাইয়ের নাচে স্কুলও করে দেওয়া হলো, কিন্তু
এই বাড়িতে যতদিন আমি আমার মাকে না নিয়ে যেতে পারছি ততদিন আমার শান্তি নেই। ওই বাড়ি থেকে কমলেশ রায় বর্মন ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল আমাদের। দিদিভাইকে ও মিথ্যে অপবাদ দিয়ে বার করে দিতে ওদের হাত কাঁপেনি। এই সব অপমানের উত্তর দিতে আমায় ওকে নিঃস্ব করে পথে বসাতেই হবে মিলি। এবার আমাদের সময় উঠছ, এবার কমলেশ রায় বর্মনকে হারতেই হবে। কিন্তু এখন অনেক রাত হয়েছে, আর একটাও কথা না, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো তো। যতদিন আমি ওই বাড়ি না ফিরে পারছি আমার আর শান্তি নেই, স্বস্তি নেই। ওই বাড়িটা পুষ্পেন্দু সান্যালের স্বপ্নের বাড়ি। তুমি জানো কত স্মৃতি আমাদের ওই বাড়িতে। আমার বাবার স্মৃতি জড়িয়ে আছে ওখানে। ওই বাড়িটা ওই রায় বর্মনদের কালো ছায়ায় কোনোদিনও থাকতে পারে না মিলি। ওই বাড়িটা আমাকে মাকে ফিরিয়ে দিতেই হবে মিলি, দিতেই হবে। আচ্ছা সব হবে, এখন একদম চুপ। আগে ঘুম হবে, তারপর বাকি প্ল্যানিং। ভালো করে না ঘুমালে ফুল প্রুফ প্ল্যান বানাবে কি করে? ঘুমিয়ে পড়ো। আমার একটা কাজ করে দিতে হবে, খুব রিস্কি কিন্তু।